প্রথম পর্বের সর্বশেষ বক্তা মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী মোহাম্মদ আরিফুল হাসানকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, একটু আগেই তৃতীয় বক্তা বলে গিয়েছেন প্রলুব্ধ করা হয়েছে 20 লাখ গ্রাহক থেকে কিভাবে 33 লাখ হলো। আপনি বলেছেন সিন্ডিকেট প্রলুব্ধ করছে। মাননীয় স্পিকার, সিন্ডিকেট যদি 20 লাখ থেকে 33 লাখে নিয়ে আসতে পারে, তাদের সংখ্যাটা কমানো কি সরকার এবং সরকারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো ছিল না? মাননীয় স্পিকার, তারা কেন এই জায়গায় ভূমিকা পালন করেনি? মাননীয় স্পিকার, এসএসসির আপনি স্পষ্টভাবে বলেছেন এসএসসি সিন্ডিকেটের একজন সদস্য। সিন্ডিকেটের সদস্য যদি এসএসসি হয়ে থাকে, এর উপরে কি আর কোনো মানুষ ছিল না? তারা কেন তাকে নিয়ন্ত্রণ করেনি? মাননীয় স্পিকার, এই বিষয়টা খুব অস্পষ্ট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিন্ডিকেট। মাননীয় স্পিকার, বাজারের উপর যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে, আমরা জানি বাজারকে নিয়ন্ত্রণ করবে এসইসি। মাননীয় স্পিকার, যারা নিয়ন্ত্রণ করবে তারা যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তৃতীয় একটা ব্যক্তির ঘাড়ে দোষ চামড়াটা সম্পূর্ণ একটা অজুহাত না? মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী বলে গেছেন এককভাবে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কথা একদমই এড়িয়ে গেছেন। বারবার তিনি সিন্ডিকেটের কথা বলছেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই, সিন্ডিকেট কতজনের সিন্ডিকেট কথা আপনি বলছেন? এরা কি সরকারের উপরে? সিন্ডিকেট বলতে কি বোঝাচ্ছেন? তাহলে সরকারকে যদি এরা নিয়ন্ত্রণ করে, তাহলে সরকার কি করলো? মাননীয় স্পিকার, মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন। উনি বারবার বলে যাচ্ছেন যে সরকার এবং এসিসি যদি সক্রিয় হতো তাহলে নাকি হতো। এখন সরকার এসিসির মধ্যে সিন্ডিকেটটা ঢুকে আছে, সরকার এবং এসিসির লোকরা মিলে সিন্ডিকেট। এখন আপনি সিন্ডিকেট না ভেঙে কিভাবে দুটি জিনিসকে শক্তিশালী করবেন, ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, সরকারের মধ্যে পুরো চেইন অফ কমান্ডটা যদি ভেঙে যায়, তাহলে প্রত্যেকটা স্তরের উপরে একটা স্তর আছে, সেই দায়িত্বশীল স্তরগুলো কেন সেখানে হস্তক্ষেপ করলো না? মাননীয় স্পিকার, এই প্রশ্নটা আপনাদের উপরে রেখে গেলাম। মাননীয় স্পিকার, আজকে মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে যে প্রস্তাবটি উত্থাপন করেছে তা হচ্ছে শেয়ার বাজার ধসের জন্য সিন্ডিকেট দেয়। মাননীয় স্পিকার, ই প্রত্যয় যোগ করে একমাত্র কারণ হিসেবে অভিহিত করার কথা আপনারা বলছেন মূল কারণ। এটা যদি মূল কারণই বলেন, তাহলে অন্যান্য কারণগুলো কি? যদি ভালো করে তাকানো হয়, তাহলে দেখা যাবে অন্য কারণগুলো একদম মূল কারণ হিসেবে এখানে চেপে বসেছে। এবং যে কারণগুলোকে আমরা মূল কারণ বলতে যাচ্ছি তা হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণের ব্যর্থতা, বিনিয়োগকারীদের অজ্ঞতা, তারল্য সংকট, সরকারের অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা। মাননীয় স্পিকার, আমরা যদি ধসের চিত্রের দিকে লক্ষ্য করি, মাননীয় স্পিকার, 9 জানুয়ারি শেয়ার বাজারে ধস নামে 600 পয়েন্ট। মাননীয় স্পিকার, 10 জানুয়ারি ধস নামে 636 পয়েন্ট এবং টানা 6 কার্যদিবসে বসে ডিএসসির মূল্য সূচক কমেছে 1805 পয়েন্ট। মাননীয় স্পিকার, এরপরে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন শেয়ার বাজারে আজকের এই অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্টদের মধ্যকার সমন্বয়হীনতা দায়ী। স্পষ্টভাবে তিনি উল্লেখ করে গেছেন। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রীর মতো এত গুরুত্বপূর্ণ একজন বক্তা যখন এই কথা বললেন, তখন আমরা একটু দেখি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কি ছিল এবং কি করেনি। মাননীয় স্পিকার, বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যেখানে তাদের মূলধনের 10% এবং 25% বিনিয়োগ করার কথা, বিনিয়োগ করার তাদের বৈধতা আছে, সেখানে আমরা দেখেছি গত 2 বছরে বাণিজ্যিক ব্যাংক 10% ছাড়িয়ে 25% ছাড়িয়ে গেছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো 25% ছাড়িয়ে শতভাগও ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, কেন বাংলাদেশ ব্যাংক সময় মতো লাগাম টেনে ধরলো না? আজকে যদি বাংলাদেশ ব্যাংক সময় মতো লাগাম টেনে ধরতো, তাহলে বাজারের এই অবস্থা হতো না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আবার একটু শুনে। আচ্ছা, মূল কারণ সাধারণত একটি হয়। প্রথম নেতা এসে বললেন এসিসি দায়ী। আপনার প্রশ্নটি করুন মাননীয় মন্ত্রী। এসিসি দায়ী, উনি পরে এসে শুনলাম এসিসি সরকার দেয়। আপনি বলছেন এসিসি সরকার এবং বাংলাদেশ ব্যাংক দেয়। আসলে মূল দায়ী কারা এবং আপনি এই মূল দায় বলতে কার উপর চাপাতে চান? মাননীয় স্পিকার, আমি বলতে চাই মূল কারণ কখনো একটা হয় না, একমাত্র কারণ একটি হয়। মূল কারণ আমি বলে গেছি, মূল কারণগুলো, এই কারণগুলোতে অবশ্যই নজর দিতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের কথায় আবার আসছি। 30 ডিসেম্বরের মধ্যে তাদেরকে মার্জিনের মধ্যে চলে আসতে বলা হলো যে 10% এবং 25% মধ্যে তোমরা চলে আসো। কিন্তু যখন এত দেরি করে সিদ্ধান্ত নেওয়া হলো, তখন আমরা রেজাল্টটা দেখলাম কি, গত 2 বছরে তারা যে বিশাল পরিমাণ মুনাফা শেয়ার বাজার থেকে নিল, মাননীয় স্পিকার, এই হঠাৎ করে মার্জিনটা টেনে দেওয়ার কারণে সেই মুনাফাগুলো তারা বিনিয়োগ করতে পারলো না। মাননীয় স্পিকার, সরকারের সমন্বয়হীনতার মধ্যে আসছি। মাননীয় স্পিকার, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসসি এবং সিএসসি 2 স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানরা ইআরএফ এর একটি অনুষ্ঠানের মধ্যে সতর্ক বাণী দিয়েছিলেন, যদি এই মুহূর্তে ধস নামে, বর্তমানে বাজারটা অতিমূল্যায়িত অবস্থা আছে, এই অবস্থায় যদি ধস নামে তাহলে দায়িত্ব সরকারকে নিতে হবে। মাননীয় স্পিকার, এত বড় সংকেত দেওয়ার পরও কোনো উদ্যোগ গ্রহণ আমরা দেখিনি। মাননীয় স্পিকার, বরং 24শে অগস্ট মাননীয় স্পিকার, ইআরএফ এর আরেকটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী নিজে বলেছিলেন বাজার বর্তমানে চাঙা অবস্থায় আছে, এটা আমি মানতে রাজি আছি, কিন্তু অতিমূল্যায়িত অবস্থায় আছে, এটা আমি মানতে নারাজ। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে এরপরে নভেম্বরে 552 পয়েন্ট পতন ঘটেছিল। মাননীয় স্পিকার, এটা কি সরকারের মধ্যকার সমন্বয়হীনতাকে, পদক্ষেপ গ্রহণ করার ব্যর্থতাকে ইঙ্গিত করে না? মাননীয় স্পিকার, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান তিতাস এবং ডেস্কোর দাম যখন 1300 টাকা এবং 3800 টাকা ছিল, মাননীয় স্পিকার, তখন সেগুলো বিক্রির কোনো উদ্যোগ সরকার গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, যদি উদ্যোগ গ্রহণ করতো, বাজারের এই ধস আজকে নামতো না এবং বিনিয়োগকারীরা পথে নামতো না। মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখেছি এই মূল্যসূচক, মাননীয় স্পিকার, 10 সময় নিচ্ছেন, এই মূল্যসূচক যখন নেমে আসলো 700 টাকা এবং 1600 টাকায়, তখন বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি বলতে চাই আজকে আপনার মাধ্যমে
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিনিয়োগকারীদের অজ্ঞতা, তারল্য সংকট এবং সরকারের অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা আজকে শেয়ার বাজারের জন্য মূল দায়ী মাননীয় স্পিকার। এই কারণগুলো মূল কারণ, অবশ্যই সিন্ডিকেট মূল কারণ হতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।